লবকুশকে নিয়ে এখানে বাস করতেন। তো সেই উদ্দেশ্যে পরিষেবা করতেন, আর সেই উদ্দেশ্যেই এখানে বানানো হয়েছে হরি মন্দির। একটা তিলক মাটির ঢিবি আছে, সেটা কোন দিকটা? কোন দিকটা ওটা? পাশ দিয়ে বয়ে চলছে কুলুকুলু শব্দে সেই সীতা নালা, যে নালা সীতা দেবী নিজে ধরেছিলেন, সেই উদ্দেশ্যে এখানে এই ঘোড়ার মূর্তিটা রাখা হয়েছে। অজানাকে জানার নেশা যেন আজকাল তাড়িয়ে বেড়ায়। হঠাৎ করে ছুটি পেয়ে বেরিয়ে পড়ি সেই নেশায়। জীবনানন্দের সেই কবিতার লাইন বারবার মনে পড়ে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না আর। সত্যি বাংলার গ্রামের মধ্যেই রয়েছে সেই অপরূপ রূপের ভান্ডার। তারই খুঁজে চলেছি তপবনে, যেখানে জন্ম হয়েছিল রামায়ণের লবকুশের, যেখানে বাল্মীকি মুনি তার সাপ মুক্তির জন্য তপস্যা করেছিলেন। খড়গপুর থেকে নয়াগ্রাম ভায়া কেশিয়াড়িগামী পাশে হাতিগিড়িয়া স্টপেজ থেকে কয়েক কিলোমিটার গেলেই কুলটিগড়ি, আর ওখান থেকে 8-10 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গেলেই রোহিণী। তারপর আরো দক্ষিণে কিছুটা গেলেই রামেশ্বর। ওখান থেকে ফেয়ার ওয়েদার সেতু পেরিয়ে প্রায় 4 কিলোমিটার গেলেই বাল্মীকি মুনির আশ্রম তপবন। লাল মোরাম দিয়ে তৈরি সুবর্ণরেখা নদীর বুকের উপর এই রাস্তা। রাস্তার দুপাশে জল আর বালি, আর পাড়ে অনেকগুলো নৌকো বাঁধা রয়েছে। এই মুহূর্তে আমরা একেবারে সুবর্ণরেখা নদীর মাঝ বরাবর এসে গেছি। তো আমরা ভজরাঘাট দিয়ে না গিয়ে আমরা এই রুটে এসেছি, যাতে রামেশ্বরম দিয়ে গেলে অনেকটাই শর্ট রাস্তা হয়। তবে রাস্তা খুবই ভালো, আর এখানে নদী পেরানোর জন্য এমনি পুল করা রয়েছে, মোটরসাইকেল নিয়ে সহজেই আসা যায়। আর নদীতে যেহেতু সুবর্ণরেখা নদী, সেহেতু দেখুন বহু মানুষ সেই নদী থেকে কিছু খুঁজছেন, অর্থাৎ গ্লাবুলস তুলছেন, সেগুলো বিক্রির জন্য। সেটাই হচ্ছে তাদের জীবিকা। আবার বর্ষাকালে এই পথ বন্ধ থাকে, তখন চারিদিকে জল থই থই করতে থাকে। জঙ্গলের শোভা মনকে আবিষ্ট করে দেয়। রাস্তার দুপাশের শাল গাছের জঙ্গল, শীতের ঝরা পাতার পর বসন্তে আবার নতুন পাতার আগমনে চারিদিক যেন সবুজে সবুজ হয়ে উঠেছে। মনের মধ্যে একটা ভয় তো আছেই, এই জঙ্গল হাতির বাস। সাহসের উপর ভর করে এগিয়ে চললাম, পৌঁছে গেলাম তপবন, বাল্মীকি মুনির আশ্রম। এই দিক দিয়ে এলেন, আসার পরে দেখবেন এই জায়গাতে এরকম একটা ফলক দেওয়া আছে, আর এখানে লেখাই আছে তপবন। এই দেখুন তপবন লেখা আছে। আর এর বাম সাইডের যে রাস্তা, এই রাস্তা ধরে গেলেই, একেবারে ঝাঁ চকচকে রাস্তা ধরে গেলেই আপনি পৌঁছে যাবেন তপবনে। অবশেষে এসেই পড়েছে এই আশ্রমে। এই সীতানালার উপর তৈরি সাঁকো পার হয়ে গিয়ে প্রবেশ করলাম আশ্রমে। আশ্রমে পৌঁছেই সেই উইয়ের ঢিবি। এই ঢিবিকে ঘিরে রামায়ণে কত কাহিনী বর্ণিত রয়েছে। হয়তো এখানে বাল্মীকি মুনি তপস্যা করেছিলেন বলেই নাম হয়েছে তপবন। পাশে নিরন্তর ধারায় বয়ে চলেছে সীতানালা। খানিকটা এগিয়ে গিয়ে সীতানালার জল মাথায় ছড়িয়ে নিলাম। এখানে সীতা দেবীর কুটির, লবকুশের আতুরঘর, বাল্মীকি মুনির সমাধি মন্দির, অশ্বমেধের ঘোড়া, সর্বোপরি বৃক্ষছায়া আবৃত এক শান্ত ও নিবিড় শীতল পরিবেশ। রূপনারায়ণ নদী থেকে সীতাদেবী জল খাওয়ার জন্য একটা নালা কাটিয়ে এনেছিলেন।
সেই তার নামই সীতানালা। তো সেই সীতানালার জল কখনো মরে না, এই গ্রীষ্মের দিনেও এর জল সর্বদাই চলতে থাকে। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, মানে শহরের চিৎকার চেঁচামেচি, গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, শুধু পাখির শব্দ। দাঁড়িয়ে দাঁড়িয়ে বনের শীতল আবেশ আর রঙিন বসন্তে বনের রং দিয়ে মন ভরিয়ে নিলাম। বাল্মীকি মুনি যে জায়গাটাতে পর্ণকুটির করেছিলেন সেটা কোন জায়গা? পর্ণকুটির নয়, গাছের তলায় বসে সাধনা করতে। হ্যাঁ হ্যাঁ, চলো। মন্দিরের এক সন্ন্যাসী আমাদের ডেকে নিয়ে গেলেন সীতাকুণ্ডে। দেখলাম সেখানে এখনো আগুন জ্বলছে। এখানে আমরা আগুনে কাঠ দিয়ে প্রণাম করলাম। মা সীতা আগুন জ্বালিয়ে বাচ্চাদের গায়ে তাপ স্নান দিয়েছিলেন। এটা বাল্মীকি যজ্ঞস্থল করেছেন। এইটা যে সমাধিস্থল। কোনটা? এইটা এইটা বাল্মীকির সমাধিস্থল। হ্যাঁ, আর সেই মন্দিরটা ছিল পাতা দিয়ে বানানো কুটির, মায়ের সীতা মাতা মায়ের কুটির, ওটা সীতা মাতার কুটির। এগুলো পরে পরে বিকল্প স্মৃতি ধরে তৈরি হয়েছে। হ্যাঁ, জায়গাটা ঠিক আছে, কিন্তু তখন জায়গাটা আগুন জ্বলতো মাটির সমান, আর সমাধিটা থাকতো কি কম বলুন তো, পাথর দিয়ে সাজানো, এটাকে সিমেন্ট দিয়ে আসতো। আর সেই সময় থেকে এই আগুন জ্বলছে। হ্যাঁ, একটা তিলক মাটির ঢিবি আছে, সেটা কোন দিকে? সেইখানে সামনে। কোন দিকটা ওটা? ওটা যাও না, ওই খাওয়া জলটা পেরিয়ে সামনে এইটা দিয়ে, এইটা দিয়ে হ্যাঁ 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 পেরিয়ে জঙ্গলের মধ্যে। হ্যাঁ। ছুটির দিনে এখানে দর্শনার্থীদের ভিড় বাড়ে, তবে বন্য হাতির ভয়ে অনেকটাই কম। এই যে মন্দির দেখছেন, এখানে ছিল সীতা দেবীর কুটির। বর্তমানে এখানে একটি মন্দির তৈরি করা হয়েছে। সন্ন্যাসীর নির্দেশিত পথ ধরে তিলক ঢিবির খোঁজে চলেছি জঙ্গলের ভেতর দিয়ে। প্রাকৃতিকভাবে সৃষ্টি তিলক মাটির ঢিবি। বসন্তের জঙ্গল যেমন সুন্দর হয়ে ওঠে, তেমনি আবার ভয়েরও কারণ হয়ে ওঠে, কারণ এই সীতানালার জল খেতে হাতির দল এখানে উপস্থিত হয়। তবুও ইচ্ছা শক্তির উপর ভর করে ভয়ে দূরিয়ে সরিয়ে বনের ভেতর দিয়ে যেতে লাগলাম। তখনও কিন্তু জানতাম না এই জঙ্গলে 70খানা হাতি তাণ্ডব চালাচ্ছে। কিছু দূর যাওয়ার পর মনে হচ্ছিল ফিরে যাব, কিন্তু ঠিক সেই মুহূর্তে তিলক ঢিবি দেখতে পেয়ে ভয় যেন কোথায় চলে গেল। তাই আবারও জঙ্গলের ভেতরে যেতে লাগলাম। শুকনো পাতার মশমশ শব্দ আর নানা পাখির পূজন মনকে ভরিয়ে তুলেছে। এই সেই তিলক ঢিবি। তবে অনেক জঙ্গলের ভেতর ঢুকে পড়েছি। পাশেই রয়েছে সীতানালা। এই নালাতে জলপান করতে বন হাতির দল উপস্থিত হয়। প্রাকৃতিকভাবেই তৈরি এই তিলক মাটির ঢিবি। এখান থেকে যারা বৈষ্ণব ধর্মাবলম্বী তারা এখান থেকে এই মাটি নিয়ে যান এবং তাদের তিলক তৈরি করেন এই মাটি দিয়েই। পাশ দিয়ে বয়ে চলছে কুলুকুলু শব্দে সেই সীতানালা, যে নালা সীতা দেবী নিজে এনেছিলেন জল খাওয়ার জন্য। সেই নালার জল কখনো শুকনো হয় না। এই জায়গাতে হাতির দল জল খেতে আসে, তাই এখানে খুব কম সময় থাকাই ভালো। বেশি সময় থাকলে বিপদের সম্ভাবনা ঘটতে। বনের যে শোভা, সেই শোভা এখানে এসে দেখতে পেলাম। আর একটা গা ছমছমে ভাব, যেন কোথাও হয়তো কিছু ভয়ের সম্ভাবনা, এরকমটা মনে হচ্ছে। আজ বসন্তে আমরা এই জঙ্গলের ভেতরে সীতার পর্ণকুটির দেখতে এসেছি। তো সব থেকে ভালো লাগছে বসন্তের যে শোভা, গাছপালার মধ্যে যে বাসন্তিক শোভা, সেই শোভা সব থেকে মনোমুগ্ধকর। পাতায় পাতায় ভর্তি, একেবারে নতুন পাতায় ভর্তি, নতুন কিশলয়ে ভর্তি এই জঙ্গল। আর নিচে পড়ে আছে অসংখ্য পাতা, তাই খসখস আওয়াজ হচ্ছে। আমার সঙ্গে যিনি এসেছেন উনি তো মানে একেবারে
ভীত হয়ে পড়ছেন এই শব্দটা কোথা থেকে আসছে, কারণ উনি তো দেখতে পান না, তাই শব্দটা শুনেই ওনার মনের মধ্যে একটা ভীতিভাব এসে গেছে। পথ চলতে চলতে কত বুনো ফুল ফুটে রয়েছে, এই অযত্নে লালিত ফুলের নাম কেই বা জানে। আমরা যে এইখানে এই যে জঙ্গলের মধ্যে পৌঁছে গেছি এই তপবনে, তার অন্য একটা রাস্তা আপনাদের বলছি। সেই রাস্তা কিন্তু খুবই ভালো এবং খুবই শর্ট রুট যাকে বলে। তো আমার বন্ধু ও অ্যাকচুয়ালি এগুলো সার্চ করে রাস্তা বের করে, ওই বলবে কোন রাস্তা দিয়ে আমরা এসেছি, যেটা আপনারাও শুনুন, আপনাদেরও সুবিধা হবে। খড়গপুর থেকে খড়গপুর কেশিয়াড়ি রাস্তা, ওই রাস্তাতে হাতিগেড়িয়া বলে একটা জায়গা আছে, হাতিগেড়িয়া থেকে কুলটিগিরি হয়ে রোহিণী, আর রোহিণী থেকেই রামেশ্বর, এবং রামেশ্বর থেকে এই তপবন। এটা খুব বেশি রাস্তা নয় আর খুব বেশি সময় নয়, আর রাস্তাটা খুবই সুন্দর। জঙ্গলের মধ্যে যে রাস্তা আমরা দেখেছি মোরামের রাস্তা ছিল, কিন্তু এখন আর মোরামের রাস্তা নেই, পুরোটাই পাকা রাস্তা করে দেওয়া হয়েছে। আর যদি কেউ হাতির ভয় করে থাকেন তো তাদেরকে বলি যে রাস্তার সাইডে তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে হাতি না আসতে পারে, যাতে না আপনাদের ক্ষতি করতে পারে। সুতরাং যদি সময় পান তবে এই নিরিবিলি জায়গাতে আসতে পারেন, ভালো লাগবে এবং মনটা অবশ্যই খুশিতে ভরে যাবে। এই নিরিবিলি পরিবেশে, এই গাছালির মধ্যে একেবারে শীতল পরিবেশে আপনার মনটাও হয়ে উঠবে শীতল। মন্দিরখানা দেখছেন, এখানেই কর্ণকুটির করা ছিল, আর সেখানে সীতা দেবী তার দুটো সন্তানকে নিয়ে অর্থাৎ লবকুশকে নিয়ে এখানে বাস করতেন। তো সেই উদ্দেশ্যে এখানে বানানো হয়েছে ছোট্ট একটা পাকার মন্দির তার স্মৃতির জন্য। আবার মন্দিরে ফিরে এলাম। এই স্থানে লব ও কুশ দুই ভাই মিলে রামচন্দ্রের অশ্বমেধ ঘোড়া আটক করেছিল এবং হনুমান ও লক্ষণকে ধরে রেখেছিল। এই ঘোড়ার মূর্তি, এই ঘোড়ার মূর্তি মানে লবকুশ যখন তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে ধরেছিলেন, সেই উদ্দেশ্যে এখানে এই ঘোড়ার মূর্তিটা রাখা হয়েছে। নিরন্তর জলমান এই আতুর ঘরের আগুন, আগত দর্শনার্থীরা এই আগুনে তাদের মনস্কামনা জানিয়ে একটি করে কাঠ দিয়ে প্রণাম করে যান। এখানে গাছের ছায়াতে বসে সীতা দেবী পরিষেবা করতেন, আর সেই উদ্দেশ্যেই এখানে বানানো হয়েছে হরি মন্দির। আর এর চারপাশে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, আর এখানে বসে যারা ভক্তরা তারা কি করেন, পুজো করেন এখানে বসে। এটা হচ্ছে বাল্মীকি মুনির সমাধি, উনি মারা যাওয়ার পরে এই সমাধিটা তৈরি করা হয়েছে স্মৃতির জন্য। আর তারই পাশে রয়েছে আতুর ঘর, যেখানে লবকুশ জন্মগ্রহণ করেছিল। আর সীতা দেবী সেখানে যে আগুন জ্বালিয়ে রেখেছিলেন, সেই আগুন এখনো প্রজ্বলিত রয়েছে। এবং বনের মধ্যে নিরিবিলি পরিবেশে মন একেবারে ভরে গেল। এবার ফেরার পালা। বনে এই ছাগলের পালকে ছেড়ে দেওয়া হয়, আর তাদের খুঁজে বের করার জন্য ছাগলের গলায় বড় বড় ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে, যাতে এই ঘন্টার ধ্বনি শুনে ওদের খুঁজে পাওয়া যায়। ফেরার সময় প্রায় দুপুর 12টা। যদিও গরম, তবু সূর্যের আলোয় চারিদিকে গাছের উজ্জ্বল সবুজ রঙের মেলায় মন চাইছে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। কোন একজন খবর দিলেন প্রায় 70খানা হাতি একসঙ্গে লোকালয়ে ঢুকে পড়েছে। তাই আর দেরি না করে ফেরার পথে পা বাড়ালাম।